ট্রাম্পের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুদ্ধের বিপক্ষে, সেটা একেবারেই মানে সত্যি নয় আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্প যেটা করাপশনের কথা বলেছিলেন সেটাও আমরা দেখতে পাচ্ছি সেটার মানে 180 ডিগ্রি বিপরীতে উনি অবস্থান করছে। উনি বলেছিলেন যে আমি সব পরিষ্কার করে ফেলবো, কোনো রকম নোংরামি, কোনো রকম ভণ্ডামি, কোনো রকম দু নাম্বারি যেটি আমরা বলে থাকি ওয়াশিংটন ডিসিতে থাকবে না, সরকার হবে জনগণের জন্য। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে দুষ্কৃতিকারী যে ব্যক্তি অন্যতম একজন এপস্টিন, যা দুষ্কৃতির লিস্ট লম্বা, খুব বড়, সেখানেও তার নাম আছে। তার কমিটমেন্ট ছিল কমেন্ট তিনি স্ল্যাশ করবেন, সরকার তিনি স্ল্যাশ করেছেন। তার প্রমিস ছিল তিনি ট্যারিফ বসাবেন, ট্যারিফ বসিয়েছেন এবং সারা বিশ্ব জুড়ে এই নিয়ে শোরগোল। অন্য কথা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইমিগ্রেশন, ভয় একদিকে, অন্যদিকে অব্যবস্থা। যারা আপনারা দেখেছেন ক্যালিফোর্নিয়ার ঘটনা কি হয়েছে, আইসের রেডের ফলে সেখানে দাঙ্গার অবস্থা তৈরি হয়েছে, স্টেটের সাথে ফেডারেল গভর্নমেন্টের সংঘর্ষ তীব্র হয়েছে। ট্রাম্প প্রশাসনের 6 মাস পার হয়ে গেল। চলুন তাদের রিপোর্ট কার্ড বের করা যাক, কি সম্ভব কিনা সেটা আমরা একটু দেখে নিই। তাদের সাফল্য ব্যর্থতা দুটি ভাগে ভাগ করে নিব আমরা, এবং পরবর্তীতে মেহনাজ মোমেন আপনার কাছে আমি শুনবো। এই দুটি ভাগ থাকবে, একটি হলো আন্তর্জাতিক পর্যায়ে, একটি হলো অভ্যন্তরীণ পর্যায়ে। চলুন হাসান ফেরদৌস আমরা শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই। মেহনাজ আপা, আসসালামু আলাইকুম। 6 মাস হয়েছে। সাফল্য ব্যর্থতা দুভাবে দেখা যায়, দুটো প্রিজম দিয়ে, দুটো চশমা দিয়ে আপনি দেখতে পারেন। যদি আপনি একজন মাগা সাপোর্টার হন তাহলে আপনি বলবেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই 6 মাসের সাফল্য অসাধারণ, অসামান্য সাফল্য। তিনি যা যা কমিট করেছিলেন তার বেশিরভাগই তিনি রিয়েলাইজ করে ফেলেছেন। যেমন তার বিগ বিউটিফুল বিল, তার কমিটমেন্ট ছিল তিনি তার প্রথম টার্মের সেই ম্যাসিভ ট্যাক্স কাট পার্মানেন্ট করবেন, করতে পেরেছেন। তার কমিটমেন্ট ছিল গভর্নমেন্ট তিনি স্ল্যাশ করবেন, সরকার তিনি স্ল্যাশ করেছেন। তার প্রমিস ছিল তিনি ট্যারিফ বসাবেন, ট্যারিফ বসিয়েছেন এবং সারা বিশ্ব জুড়ে এই নিয়ে শোরগোল। অন্য কথা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইমিগ্রেশন, আপনি দেখেছেন তার প্রাইমারি কমিটমেন্ট ছিল ইমিগ্রেশন নিয়ে, এবং তার চোখে সিগনিফিকেন্ট সাফল্য এসছে। কারণ অলরেডি সাউদার্ন বর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে যেই ইনভেশনের কথা বলা হচ্ছিল আগে, দক্ষিণ থেকে আসা মানুষদের ভিড় তা কার্যত নেই এখন আর। ফলে ইন এ সেন্স উনি ক্লেম করতেই পারেন যে আমি খুব সাফল্য অর্জন করেছি এক চোখে দেখলে। অন্যভাবে দেখলে দেখা যাবে যে ট্রাম্প সাহেব কি কি করেছেন। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি। ইমিগ্রেশন উনি কি করেছেন? আমেরিকান আইনকে ভঙ্গ করে বার্থ রাইট সিটিজেনশিপকে তিনি ক্যান্সেল করার উদ্যোগ নিয়েছেন। শাসনতন্ত্রে বলা আছে তুমি যদি আমেরিকা জন্মগ্রহণ করো তুমি আমেরিকান নাগরিক হবে। উনি সেটাকে প্রত্যাখ্যান করে নির্ভয় আদেশ দিয়েছেন এবং কোর্টে এ নিয়ে ফাইট করছেন। 1 2 নম্বর, তিনি অলমোস্ট টোটাল অ্যাসাইলাম ব্যান করেছেন। দেশের বাইরে থেকে মানুষ আসা তিনি নিয়ার অলমোস্ট টোটাল ব্যান তিনি করেছেন অ্যাসাইলামের উপরে। ফ্যামিলি ইউনিফিকেশনের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে। অন্য কথায়, অন ইমিগ্রেশন একটা চূড়ান্ত অব্যবস্থা বিরাজ করছে। ভয় একদিকে, অন্যদিকে অব্যবস্থা। যারা আপনারা দেখেছেন ক্যালিফোর্নিয়ার ঘটনা কি হয়েছে, আইসের রেডের ফলে সেখানে দাঙ্গার অবস্থা তৈরি হয়েছে, স্টেটের সাথে ফেডারেল গভর্নমেন্টের সংঘর্ষ তীব্র হয়েছে। অন ইমিগ্রেশন, ইকোনমি, আমি একটু আগে বললাম ট্যারিফ, তিনি ঢালাও ট্যারিফ বসার কথা বলেছিলেন এবং বলেছিলেন যে তিনি 90 দিনের মধ্যে, 90 দিনের না 30 দিনের মধ্যে 90টা চুক্তি সম্পন্ন করবেন। দুটো করতে পেরেছেন, তাও পুরোপুরি নয়। এবং এর ফলে কি হয়েছে, বিশ্ব অর্থনীতিতে একটা প্রবল অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমেরিকা খুব লাভ হয়েছে তাও কিন্তু নয়। এর ফলে কি হয়েছে, এই ট্যারিফ বসানোর ফলে ইনফ্লেশন দেখা দিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমাদের পকেট থেকে বাড়তি পয়সা দিয়ে এখন জিনিসপত্র কিনতে হচ্ছে এই অতিরিক্ত ট্যারিফের ফলে। 2 নম্বর। 3 নম্বর, ফরেন পলিসি। আমি জানি মোহন আপা বলবেন, আমি সামান্য বলি। আমেরিকান ফরেন পলিসির সেন্টার ছিল কি, মাল্টিল্যাটারালিজম, বিশ্বজুড়ে আইনের প্রয়োগ, যে আইন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে জাতিসংঘ, এবং পাশাপাশি এই ব্যবস্থার পাশাপাশি হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ক বা মিত্রতা বা মৈত্রী, অ্যালায়েন্স। কেমন, যে অ্যালায়েন্সের সেন্টার হচ্ছে গিয়ে
নেটো। ট্রাম্প সাহেব ক্ষমতায় এসে বসেছিলেন এই বলে যে তিনি চান নেটো দুর্বল হয়ে যাক, সেটা রিভার্স খানিকটা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেটো অনেক বেশি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, সেই গ্যাপটা কমে এসছে। কিন্তু তিনি আমাদের বলেছিলেন তিনি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করবেন, ইউক্রেনে যুদ্ধ থামাবেন, কোনোটাই কিন্তু হয়নি। পক্ষান্তরে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, ইরানে তিনি বোমাবর্ষণ করেছেন, তিনি নিজেকে স্থাপন করেছিলেন এক যুদ্ধবিরোধী বলে, যুদ্ধ তিনি করলেন ইরানে। ফোর্থ পয়েন্টে আমি আসি, ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স। আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সরকার হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, তাতে কারা বসে আছে? 13 জন বিলিয়নিয়ার্স তার ক্যাবিনেট মেম্বার। যাদের মনে আছে ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনের দিনে, অভিষেকের দিনে 17 জন বিলিয়নিয়ার লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তাকে গ্রিট করবার জন্য। সো ইটস এ গভর্নমেন্ট বাই দ্য বিলিয়নিয়ার্স ফর দ্য বিলিয়নিয়ার্স, এতে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ এই বললাম একটু আগে, বিগ বিউটিফুল বিল যেটা পাশ হয়েছে, যার মূল বেনিফিটটা পাবেন দেশের মাত্র 1% সুপার ধনীরা। আমি শেষ করছি, আমি সবচেয়ে বড় আমার জন্য আক্ষেপ, আমার জন্য ভয় দুটো জিনিস। একটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। এই সরকার যতটুকু অগ্রগতি আমরা অর্জন করেছিলাম ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে প্যারিস ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্টের মাধ্যমে, তার প্রতিটি স্টেপ বাই স্টেপ তারা ডিসম্যান্টল করছেন, ভেঙে ফেলছেন। ফলটা দেখতে পাচ্ছেন আপনারা, ফলটা কি দাঁড়াচ্ছে? এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে ঝড়, বাদল, বন্যা, এই টেক্সাসে যে বলতে পারবেন, টেক্সাসে যে ঘটনা ঘটে গেল, শিশুরা মারা গেল, তার একটা বড় কারণ কিন্তু ক্লাইমেট চেঞ্জ। অথচ এই সরকার কমপ্লিটলি ক্লাইমেট চেঞ্জকে নেগলেক্ট করছেন। আমি মেহনাজ মোমেন আপনার কাছে যে প্রশ্ন থাকবে সিমিলার। 6 মাসের রিপোর্ট হয়েছে, আমরা তার সাফল্য শুনলাম, ব্যর্থতাগুলো শুনলাম, কিন্তু ওই যে ব্যর্থতাগুলির কথা হাসান ফেরদৌস বলছেন, ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প সেই সমস্তকে ব্যর্থতা হিসাবে দেখেন না। তারা বারবারই বলেন যে আমাদেরকে অপব্যবহার করা হচ্ছে, আমাদেরকে অ্যাবিউজ করা হয়েছে, এবং এটির একটি পাল্টা ব্যাপার এরকম। কিন্তু বিশ্বব্যাপী শুরু হয়েছে অস্থিরতা তাদের এই বিভিন্ন কার্যক্রমে, এবং তারা ছোট বড় দেশ মানছেন না। বাংলাদেশের মতো দেশের উপরও 37% ট্যারিফ বসিয়ে দিয়েছেন, যার কোনো অর্থই হয় না। পরবর্তীতে পরিবর্তন হয়ে 35% নিয়ে আসা হচ্ছে, এবং বাংলাদেশের মতো দেশ যারা আছে বাঁচবে না আদতে যদি এটি বলবৎ থাকে। স্মল ছোট ছোট দেশ যারা আছে তারা এটি সার্ভাইভ করবে না। তো আপনি তার বেসের দিক থেকে, ফ্রম হিজ পার্সপেক্টিভ এবং হিজ বেস পার্সপেক্টিভ, এই দুটি থেকে আপনি কি মনে করেন তারা ডোমেস্টিকভাবে খুব সাফল্য অর্জন করতে পেরেছেন? এবং যে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি এটার সাথে, সেটা হচ্ছে উনি বলেছিলেন যে আমি সব পরিষ্কার করে ফেলবো, কোনো রকম নোংরামি, কোনো রকম ভণ্ডামি, কোনো রকম 2 নাম্বারি যেটি আমরা বলে থাকি ওয়াশিংটন ডিসিতে থাকবে না, সরকার হবে জনগণের জন্য। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে দুষ্কৃতিকারী যে ব্যক্তি, অন্যতম একজন এপস্টিন, যা দুষ্কৃতির লিস্ট লম্বা, খুব বড়, সেখানেও তার নাম আছে, এবং বলেছেন কে? ইউএস সেক্রেটারি জেনারেল প্যাম বান্ডি, ট্রাম্পের নিয়োগপত্র এখন নয়, মে মাসে তাকে জানিয়েছিলেন। আপনার কাছে শুনবো আপনার বেস কি মনে করে, কি তিনি সফল কিনা? আমি হাসান ফেরদৌসের সমস্ত অ্যানালিসিসের সাথেই আমি একমত। কাজে আমি যে বিষয়গুলোকে উনি বলেননি আমি সেটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। যেমন প্রথম কথা আমি বলবো যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হলেন সেই অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু একটা বিরাট পার্থক্য ছিল। প্রথম অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল সাংঘাতিক ইনএফিশিয়েন্ট। তারা কিন্তু তখন যে জিনিস তারা করতে চেয়েছিল তার মোটামুটি তারা কিছুই করতে পারেনি। কিন্তু এইবার যখন 4 বছরের ব্যবধানে তারা আবার ক্ষমতায় এসছে, তখন কিন্তু তারা অনেক দিক থেকে তৈরি হয়ে এসছে। তাদের সমস্ত তারা যে জিনিসগুলো করতে চায় তারা কিন্তু একদম মানে কোনখানে কোন মানুষ লাগবে, কিভাবে করে করবে, এবং সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টের কি সহায়তা লাগবে সেই বিষয়ে তারা একদমই প্রস্তুত। হ্যাঁ, এবং আরেকটা কথা যে প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমরা সত্যি দেখেছিলাম অনেক বছর পরে একটা 4 বছরের প্রেসিডেন্সি যখন কোনো নতুন যুদ্ধ হয়নি। কিন্তু এইবার আমরা যে ট্রাম্প প্রেসিডেন্সিতে দেখছি এখানে তো যুদ্ধ তো শুধু জড়ানো না, হয়তো অনেক বড় একটা বিপর্যয়, কারণ সামনে এখনো 3.5 বছর পড়ে আছে, হয়তো আমরা দেখবো। ট্রাম্পের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুদ্ধের বিপক্ষে, সেটা একেবারেই মানে সত্যি নয় আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্প যেটা করাপশনের কথা বলেছিলেন সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটার মানে 180 ডিগ্রি
বিপরীতে উনি অবস্থান করছেন। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি বলবো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে গতবার আমরা কিন্তু দেখেছিলাম যারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব ছিল। এবার আমরা দেখছি তার যে বেস সেখানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা গেছে যে কি যেমন এপস্টাইনের ফাইলের জন্য কিছু ট্রাম্পের বেসের কিছু মানুষ তারা এই জিনিসটা নিয়ে সোচ্চার আছে, কিছু মানুষ তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে, বেসের মধ্যে আমরা একটা বিভেদ দেখা দিচ্ছে। কিন্তু আমি আরেকটা জিনিসও বলতে চাই যে সাফল্য ব্যর্থতার ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ইমিগ্রেশনের কথা যেটা হাসান ফেরদৌস বলছিলেন, আমি সম্পূর্ণ একমত। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, ইমিগ্রেশন অপটিক্স অসম্ভব খারাপ, কিন্তু নম্বরের দিক দিয়ে কতজন মানুষকে আসলে ডিপোর্ট করা হয়েছে ওই নম্বর কিন্তু এখনো কম। তারপরও যে জিনিসগুলো করা হয়েছে, তাদেরকে থার্ড কান্ট্রিতে দেওয়া হয়েছে, তাদেরকে যেমন অ্যালিগেটর, আলকাট্রাস, মানে আমি তো বলবো হিউম্যান রাইটস এর সাংঘাতিক ভায়োলেশন, মানে সেগুলো আর কি খুবই মানে ন্যাক্কারজনক এবং খুবই আশঙ্কাজনক। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, এই মাত্র 6 মাসের মধ্যে কিন্তু আমেরিকার মানুষ আপনার ইমিগ্রেশনের ব্যাপারে তাদের মত পরিবর্তন করেছে। লাস্ট পোলে এসছে অলমোস্ট 79% অফ আমেরিকান তারা মনে করে যে পাথ টু সিটিজেনশিপ আনডকুমেন্টেড মানুষের থাকা দরকার। অথচ গত নভেম্বরে ইলেকশনের আগে ইমিগ্রেশন ছিল ট্রাম্পের সবচেয়ে আপনার একদম সুদৃঢ় অবস্থান। ইমিগ্রেশনের কারণে অনেক মানুষ তাকে সমর্থন করেছে। কাজে এটাকে আপনি কিভাবে করে দেখবেন আমি জানি না। মানে এক ক্ষেত্রে বলবো যে ট্রাম্প কিন্তু একক হাতে বা ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের পলিসির কারণে আপনার সাধারণ মানুষের অনেক আপনার মত, মানে তাদের যে পারসেপশন ইমিগ্রেশনের সেটা চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জ হয়েছে যেটা ইমিগ্রেশনের সপক্ষে গেছে। আচ্ছা, আরেকটা কথা যেটা আপনি বার্থ রাইট সিটিজেনশিপের কথা বলছিলেন, শুধু বার্থ রাইট না, আমার কাছে মনে হয় এই অ্যাডমিনিস্ট্রেশনে এই 6 মাসে আমি সবচেয়ে বেশি শঙ্কিত যে সুপ্রিম কোর্ট যেভাবে করে তার সমস্ত মানে আমি বলবো যে কি বলবো, মানে বেআইনি জিনিস যেগুলো কনস্টিটিউশনের বিরোধে যায়, সেই ক্ষেত্রেও তারা অনেকটা সমর্থন দিয়ে যাচ্ছে বা চুপ করে আছে, তারা কোনো কিছু বলছে না। এটা কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কার। যেমন আপনি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের কথা বলছেন, হ্যাঁ ওইটা লেজিসলেচার ছাড়া ডিপার্টমেন্ট অফ এডুকেশনকে করা যাবে না, কিন্তু ডিপার্টমেন্ট অফ এডুকেশনের ধরেন অর্ধেক মানুষ অলরেডি ছাঁটাই হয়ে গেছে, ফান্ডিং থাকবে না, তখন ডিপার্টমেন্ট অফ এডুকেশন কিছুই করতে পারবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।